মেয়েরা প্রচণ্ড খুশি। শাইনার দুলাভাইদের কাছ থেকে কোনো মতে ৬,০০০ টাকা খুইয়েছে। মালা পরানোর সময় আরও ৬,০০০ খোয়াতে পারলে শান্তি। বড়রা গিয়ে বকাবকি করতেই বরকে ভেতরে আসতে দেওয়ার আয়োজন দ্রুত শেষ হলো। তাসনুভা তার বান্ধবীদের সাথে কথা বলছে। সবাই নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। তাসনুভা রিলেটিভদের খুঁজে খুঁজে কথাবার্তা বলছে। সবাই তার বিয়েতে অ্যাটেন্ড করেছে কিনা দেখছে। রওশনারা এক কোনায় নিজের বোনদের সাথে চুপচাপ বসে আছে। বেআইন বরণের সময় তার ননদ আর ভাইয়ের বউরা গিয়েছে। শাহিদা বেগমও নিজ থেকে কথা বলতে এলেন না। মনে বেশ ক্ষোভ পুষে রেখেছেন। এত বড় আয়োজন যাচ্ছে, তার মেয়ে আর নাতনিটাকে কেউ বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবল না। কত বড় গাদ্দার এরা! আনিসের ব্যাংকের সিনিয়র জুনিয়র সহকর্মীরা এসেছে। সবার সাথে কথা বলা শেষে ক্যামেরাম্যান বলল, ভাইয়া এদিকে আসতে হবে একটু। তাসনুভার সামনে ঘোমটা টেনে দিয়েছে ঝিমলি। একটু লজ্জা টজ্জা তো পেতে হবে, তাই না? ঘোমটার নিচে মাথা নিচু করে রাখবেন। আনিস ভাইয়ের দিকে তাকাবেন না। তাকে দেখার সময় অনেক পরে আছে। তাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দিল সে তারপরও ঘোমটা নিচে থেকে সবাইকে দেখে যাচ্ছে, আনিসুজ্জামানকেও। পরক্ষণেই বড়দের ডাক এলো। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, দেরি হয়ে যাচ্ছে, এবার খাতাটা এদিকে আনুন। চারিদিকে পিনপতন নীরবতা। শুধু মাঝে মাঝে ক্যামেরার শাটারের শব্দ দূর থেকে ভেসে আসছে। আগত অতিথিদের মৃদু গুঞ্জন তো আছেই। মাঝখানের ফুলের পর্দা দেয়া। সবাই একজোড়া মানুষের নতুন জীবনে পদার্পণের অপেক্ষায় আছে। কাজী সাহেব সামনে রাখা বড় রেজিস্টার খাতাটি খুলে চশমাটা নাকের ওপর ঠিক করে বসালেন। প্রথমেই বললেন, উপস্থিত সাক্ষীগণের সামনে জানানো যাচ্ছে যে মোহাম্মদ আফসারুজ্জামানের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আনিসুজ্জামানের সাথে আপনাকে ১৫ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ দেওয়া হচ্ছে, যেখানে নগদ আদায় ধরা হয়েছে নির্দিষ্ট অংশ। আপনি এই বিবাহে রাজি থাকলে সজ্ঞানে বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। তাসনুভার বুকের ভেতরটা তীব্রভাবে কাঁপছে। ঝিমলি তার হাতটা শক্ত করে চেপে ধরল। তাসনুভা নিচের দিকে তাকিয়ে ধরা গলায় প্রথমবার বলল, আলহামদুলিল্লাহ, কবুল। দ্বিতীয়বার বলতে গিয়ে তার কণ্ঠস্বর সামান্য বুঝে এলো। তৃতীয়বার সে পূর্ণ সম্মতিতে শব্দটি উচ্চারণ করল। তখন তার চোখের কোণে এক বিন্দু জল টলমল করে উঠল। কাজী সাহেব এবার আনিসের উদ্দেশ্যে বললেন, মোহাম্মদ তাজউদ্দিন সিদ্দিকীর কন্যা জুনুনারা সিদ্দিকীকে ১৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে আপনার নিকট বিবাহ দেওয়া হচ্ছে। আপনি এই বিবাহে রাজি থাকলে বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। আনিস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্পষ্ট স্বরে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ, কবুল। পুরো মজলিসে প্রশান্তি নেমে এলো। বড়রা সমস্বরে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে উঠলেন। কাজী সাহেব কলম বাড়িয়ে দিলেন। আনিস বিসমিল্লা বলে দস্তখত করে দিল। এরপর সেই লাল মলাটের খাতাটি তাসনুভার সামনে আনা হলো। কাপা কাপা হাতে তাসনুভা নিজেকে আনিসুজ্জামানের নামে লিখে দিল। যাকে প্রথমবার মনের পর্দায় আবিষ্কার করার পর সে নিজেকে প্রথম ঘৃণা করেছিল। তাজউদ্দিন সিদ্দিকী একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার কলিজার টুকরো মেয়েটা আজ অন্য বাড়ির বউ হয়ে গেল। আনন্দের মাঝেও বুকটা কেমন হু হু করে উঠল তার। তিতলি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তৌসিফ তার গাল টেনে দিল, এখনই তোর বোন বিদায় হচ্ছে না, কান্না জমিয়ে রাখ। মোনাজাত শুরু হলো। সবাই হাত তুলল নবদম্পতির সুখের জন্য। তারপর মিষ্টি আর খেজুর বিতরণ শুরু হলো। তিতলি একপাশে বসে মিষ্টি খাচ্ছে। তার চোখ টলমল করছে। তৌসিফ পেটে চেপে ধরে হাসছে তাকে দেখে। পর্দার ওপাশে হাসাহাসি, খুনসুটি। তাসনুভা বুপাট্টার আড়ালে মুখ লুকিয়ে বসে আছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার ঘন বুনন করা ফুলের পর্দা ঝুলে আছে আনিস আর তাসনুভার মাঝখানে। আনিস আসতেই ঝিমলি দুষ্টুমি করে বলে উঠল, আগে নজরানা দিন, তবেই প্রিয়ার দেখা মিলবে আনিস সাহেব। জামিল বলল, নজরানা বউয়ের হাতে যাবে। আমাদের হাত আর বউয়ের হাত একই, এখানে কিন্তু অনেক ভাবি আছে। শাওন শাইনাকে বলল, আসসালামু আলাইকুম, পাশের বাসার ভাবি। শাইনা হেসে ফেলল, যাহ ফাজিল কোথাকার। টাকা পেলে ওটা আমাকে দিয়ে দিবি, আজ আনিস মিয়ার ফতুর হওয়ার দিন। জামিল ভাবিদের হাতে নজরানা দিতে যাচ্ছিল। ঝিমলি জিভ কামড়ে দিয়ে দুপাশে মাথা নাড়ল। সর্বনাশ, রুহাবের আব্বু আর তাজদার সিদ্দিকী দেখলে বকে দেবে। নজরানা বউয়ের হাতেই যাক, আমি মজা করেছি। রায়হান আর তাজদার এসে বলল, এখানে এখনো হয়নি? ঝিমলি বলল, হবে, বরবউয়ের মুখ দেখবে না, আপনারা কাজে যান। দুজনেই আবারও কাজে লেগে পড়ল। একের পর এক আত্মীয় স্বজন আসছে। তাদের সাথে কুশল বিনিময়ে আর সবার খাওয়া দাওয়া হচ্ছে কিনা তদারকি করতে হচ্ছে। তৌসিফকে রায়হান কয়েকবার বকে দিয়েছে, কোনো কাজে নেই সে, দায়িত্ব নেওয়া শিখবে কখন থেকে। এদিকে বউয়ের মুখ দেখার পর্ব চলছে। পর্দা সরতেই দেখা গেল মাথা নিচু করে বসে থাকা একটা লাল টুকটুকে বধূ। তাসনুভার গায়ের লাল শাড়ির কারুকাজ ঝাড়বাতির আলোয় হীরের মতো জলজল করছে। আনিসের হাত দুটো সামান্য কাঁপছে। সে ধীর পায়ে তাসনুভার একদম কাছে গিয়ে দাঁড়ালো। আরেকটু লজ্জা পেতে হবে তো, মাথাটা একটু নিচু করুন। ঝিমলির কানে কানে বলা কথাগুলো তাসনুভার কানে পৌঁছল। তার হার্টবিট তখন ড্রাম বাজাচ্ছে।
আনিস অতি সাবধানে তসনুভার মাথার ওপর থেকে লাল পাড়ের ঘোমটাটি ধীরে ধীরে সরিয়ে দিল। নিচু স্বরে বলল, নাকের নোলকটা আরও ছোট হলে ভালো হতো, এখন তো নাকটা বাথা হয়ে যাবে, আরও ভেবে চিনতে পড়া দরকার ছিল। তাসনুভা সেই কণ্ঠস্বর শুনে অবাধ্য হয়েই একবার চোখ তুলে তাকালো। 4 চোখের সেই মিলন মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু তাতে আগামী জীবনের সহস্র প্রতিশ্রুতি। সে দ্রুত চোখ নামিয়ে নিল বটে, কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই একচিলতে হাসিতেই আনিসুজ্জামান তার সারা জীবনের সার্থকতা খুঁজে পায়নি কি? ক্যামেরাম্যানরা লেন্সের ওপর দিয়ে আনিসের দিকে তাকিয়ে বলল, ভাইয়া একটা স্পেশাল শট লাগবে, ভাবির কপালে একটা চুমু দিন তো, জাস্ট 1 সেকেন্ড হোল্ড করবেন। ক্যামেরাম্যানের কথা শুনেই আনিসের ফর্সা মুখটা মুহূর্তে টকটকে লাল হয়ে গেল। সে ছেলেটার ওপর একটু বিরক্ত প্রকাশ করল। এদের মুখে কোনো বাঁধ নেই। আশপাশে উপস্থিত ব্যাংকের কলিগরা সমস্বরে শোরগোল করে উঠল। একজন ফিসফিস করে টিপ্পনি কেটে বলল, আরে আনিস সাহেব, ব্যাংকে তো বড় বড় লোন পাস করেন, এখন একটা ছোট কিস পাস করতে এত লজ্জা পাচ্ছেন কেন? আনিস তাকে চোখ রাঙিয়ে ক্যামেরাম্যানের দিকে ঘুরে বলল, এটা স্কিপ করো, বড়রা আছে। তাসনুভা ঘুমটার নিচে আরও কুঁকড়ে গেল। তার সারা শরীরের রক্ত মুখে এসে জমা হয়েছে। ঝিমলি খিলখিল করে হেসে উঠে তাসনুভার কানের কাছে বলল, এটা কিন্তু তোলা রইল, সুদে আসলে আদায় করে নেবেন। ঝুমলি আর সাবরিনা মিলে একটি কারুকাজ করা বিশাল আয়না নিয়ে এলো তার পরপর। ঝিমলি আয়নাটি ধরে বলল, ননদিনী, এই আয়নায় কার চেহারা দেখা যাচ্ছে বলুন তো? শুধু দেখলে হবে না, সবার সামনে জোরে বলতে হবে। আনিস মনে মনে প্রার্থনা করছে এই ভরা মজলিসে সবার সামনে ও যেন আনিস ভাই নামটা মুখে না আনে, তাহলে ইজ্জত আর থাকবে না। তাসনুভা আয়নার স্বচ্ছ কাঁচের ওপর এক পলক দৃষ্টি ফেলল। সেখানে তার নিজের লাজুক প্রতিচ্ছবি, আর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকা শেরওয়ানি পরা আনিসুজ্জামানের অপেক্ষমান দুটি চোখ। সে বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত স্পষ্ট স্বরে উত্তর দিল, মাই ম্যান, মাই হাজব্যান্ড। আনিস হা ছেড়ে বাঁচল। তার বুক থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেল। এবার আনিসের পালা। ঝিমলি আয়নাটা আনিসের দিকে একটু ঘুরিয়ে ধরে টিপ্পনি কাটল, আনিস সাহেব, এবার আপনার পালা, মুখ ফুটে বলুন আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? আনিস মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। চারপাশে অসংখ্য মানুষের উৎসুক দৃষ্টি আর ফোনের ক্যামেরার লেন্স তার ওপর। সে গলাটা পরিষ্কার করে নিয়ে তাসনুভার চোখের দিকে সরাসরি তাকালো। তারপর খুব শান্ত স্বরে বলল, মাই ওয়াইফ, মাই বেস্ট ফ্রেন্ড। বলাই বাহুল্য, এই উত্তর শোনামাত্রই আসরে হাসির বোমা ফাটল। আনিসের বন্ধুদের দল আকাশ থেকে পড়ল। চেঁচিয়ে বলল, আমরা তাহলে ভাড়াটিয়া? এতদিন আমাদের সাথে বন্ধু বন্ধু ভাব নিয়ে আজ বিয়ের পিঢ়িতে বসেই ঘোষণা দিলি বউ তোর বেস্ট ফ্রেন্ড। আনিস একটু লজ্জা পেলেও বন্ধুদের থামানোর জন্য ধমক দিয়ে বলল, তোরা একটু বেশি কথা বলিস। সবাই আনিসের কথা শুনে অট্টহাসিতে মেতে উঠেছে। তাসনুভা চুপচাপ। আনিসুজ্জামানের এই সহজ স্বীকারোক্তিটা তার মনের গোপন কোনো কোণে ভালো লাগার এক পশলা তপ্ত বৃষ্টি নামিয়ে দিয়েছে। বন্ধু শব্দটা কত ছোট, কিন্তু এর ব্যাপ্তি যে এত বিশাল হতে পারে সেটা সে আগে কখনো ভাবেনি। এরপর তাদের খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো। তাজদার আনিসকে উদ্দেশ্য করে বলল, দেখ, তোর জন্য একটা আস্ত ছাগল সাজিয়েছি। আস্ত রান্না করা ছাগলটার নিচে প্রচুর ডিম সাজানো। তাজদার ডিমগুলো তার পাতে তুলে দিতে দিতে বলল, এগুলো ছাগলের ডিম। সবাই উচ্চস্বরে হাসছে। আনিস বলল, মস্করা করবি না, এটা কেটে সবাইকে দে, আমার পাতে দিবি না। তাজদার নাছোড় বন্ধা, এটা আমাদের বাড়ির জামাইয়ের জন্য স্পেশালভাবে করা, তুই চুপ থাক। তারপর সে তাসনিমের স্বামী উসমানকে ডেকে বলল, দুলাভাই। উসমান সাড়া দিল, জি। তাজদার বলল, 2 জামাই মিলে ছাগলটাকে টেবিলের উপর জবাই করে দিন তো। হাসাহাসির রোলে খাবার টেবিলটা মুখরিত। আনিসের পাশে উসমান, তারপর রায়হান আর শাইনার দুলাভাইরা বসেছে। এপাশে একটা চেয়ার খালি রেখে তাজদার বসেছে। তাসনুভাকে সেখানে নিয়ে আসা হলো। সে আগেই বলে দিয়েছিল খাবে না, কিন্তু ছবি তোলার জন্য বসানো হলো। আনিস অতি সাবধানে নিজের প্লেট থেকে একদম অল্প করে ভাত আর মাংস তুলে দিয়ে তার হাতে কাঁটা চামচ দিল। তাসনুভার পাশে বসা তাজদার বলল, আনিস একদম অল্প করে দিয়েছে, খেয়ে নাও, পরে খিদে লাগবে। তাসনুভা কাঁটা চামচে গেথে ছোট্ট একটা মাংসের টুকরো মুখে দিতে দিতে নিচু স্বরে বলল, আনিস ভাই, আপনার সিগনেচার সুন্দর হয়নি। কথাটা শুনেই আনিস খুক খুক করে কেসে উঠল।
খাবারের লোকমা গলায় আটকে যাওয়ার জোগাড়। ফটোশ্যুট, ইনডোর আউটডোর শ্যুট শেষ করার পর বড়রা তাড়া দিল, সন্ধে নেমে এসেছে। এবার বধূ বিদায়ের পালা। এতক্ষণ হইহুল্লোড় চললেও এবার সবাই নিভে এলো। তাজদার আর রায়হান একটা চেয়ারে বসে আছে। বড় মামা এসে বলল, দুজন এখানে কেন? আসেন, বোনকে তুলে দেন। বড়রা তো আছে, ভাইদেরও দরকার। তাজদার রায়হানকে যেতে বলল। রায়হান যেতে যেতে বলল, আয়। শাইনা বাবুকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করতে করতে দূরে দাঁড়িয়ে সব দেখে যাচ্ছে। তাজদারকে দেখে এগিয়ে গেল। তাজদার তার দিকে একটা চেয়ার ঠেলে দিল। ও কিছু খেয়েছে? সে মেয়েকে গালে অজস্র চুম্বন করে শাইনার কোলে দিয়ে দিতে দিতে বলল, আমার মেয়েকে আমি বিয়ে টিয়ে দেব না। বলেই সে চলে যাচ্ছিল। শাইনা বলল, বর তাজদার সিদ্দিকির মতো হলেও না? তাজদার থেমে গেল। উত্তরটা ঝুলে রইল। নিজের কাছেও নেই সেই উত্তর। জীবনসঙ্গী হিসাবে সে কেমন? শাইনা মেয়েকে দোল দিতে দিতে বলল, ময়নার বিয়ে হবে, সবচেয়ে ভালো বরটা আমার ময়নার, না মা? মেয়ে তাকে অস্ফুটস্বরে জবাব দিতে লাগল। তার মায়ের মন সেই কথাগুলো বুঝে নিতে লাগল। শারমেলা বলল, বাপ রে বাপ, মেয়েটাকে একটু কোল থেকে রাখ, এদিকে দে, আমার কোলে দে। সবার সাথে একটু মিশতে দিস, সারাক্ষণ কোলে রেখে দিস, এজন্যই তো বেশিক্ষণ মাকে ছাড়া থাকতে পারে না। শাহিদা বেগম বললেন, সেটাই তো দেখছি, সারাক্ষণ কোলে নিতে ঘোরে, ঘুমালেও ঘোরে, ঘুমের বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতে নেই। শাইনা হেসে হেসে বলল, ও বড় হয়ে গেলে তখন কোলে উঠতেই চাইবে না। সে মেয়ের মাথায় চুম্বন করতে করতে বলল, চলুন আমরা বউয়ের সাথে বাড়ি ফিরব, আগে আগে গাড়িতে চলে যাই। তাজউদ্দিন সিদ্দিকী, রসনারা, তাসনিম আর খালামণি ফুপুদের চোখে জল দেখে তাসনুভা নিজের চোখের পানি সংযত করতে করতে বলল, আমার কষ্ট হচ্ছে, প্লিজ স্টপ, এইসব কি হচ্ছে? আব্বু কাঁদবে না, তিতলি স্টপ। সে কেঁদে ফেলল মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। আম্মু শেষ পর্যন্ত এলো না। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই সে আনিসকে বলল, আনিস ভাই, আমাকে গাড়িতে নিয়ে যান। টিস্যু দিয়ে চোখের কোণা হালকা চেপে নিতে নিতে চোখের পলক ফেলতে লাগল সে। আশরাফ আনিসকে বলল, ওকে নিয়ে গাড়িতে ওঠ। আনিসের মামারাও তাড়া দিল। শারমিলা সাবরিনা এসে তাসনুভাকে নিয়ে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বারবার চোখ মুছছেন। তৌসিফ, তাজদার, রায়হান এক কোণায় দাঁড়িয়ে আছে। মামা ফুপারা তাদের মাথায় হাত বুলিয়ে বলছে, বোন সুখে থাকবে। পাড়ার ছেলেপেলেরা চিৎকার করছে, আনিস ভাই জিতছে, নুভা আপু জিতছে। শাহিদা বেগম চোখ মুছছিলেন। শাওন হো হো করে হেসে উঠল, হাততালি দিয়ে বলল, আম্মা কাঁদছ কেন? ওই দেখো, বউ কাঁদছে না, কাঁদছে শাশুড়ি। দূর হক গোলাম। তিনি রেগেমেগে হনহনিয়ে গাড়ির দিকে ছুটলেন। শাওন শাইনাকে বলল, মুনি দেখ, আম্মা কাঁদছে। সে উচ্চস্বরে হাসছে। শাইনা মায়ের দিকে কপাল কুঁচকে চেয়ে আছে। সর্বনাশ! তিতলি কাঁদছিল, তাই তাসনুভা জানালা দিয়ে হাত বের করে তাকে ডাকল। তিতলি ছুটে এলো। তাসনুভা পার্সটা তাকে দিল। এখানে অনেক চকলেট আছে। তিতলি পার্সটা নিয়ে দৌড় মেরে ক্লাবের ভেতরে চলে গেল। এক কোনায় বসে চকলেট খেতে খেতে তাসনুভার গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে তার ছবিগুলো দেখতে লাগল। বরের গাড়ি উঠোনে এসে থেমেছে। পরপর অনেক গাড়ি এসে থামল। তাসনুভা গাড়ি থেকে নেমে উঠোনে দাঁড়ালো। কেউ বলছে চেয়ার দাও, কেউ বলছে এখানে বসার দরকার নেই। শাহিদা বেগম বোরকা পাল্টে শাড়ির আঁচল মাথায় টেনে এনে বউ বরণ করার ছুটি এলেন, যা ননদ, বোন আর ভাইয়ের বউদের নিয়ে। তাসনুভা মিষ্টিমুখ করা শেষে হুট করে বলল, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আমার কাজ আছে, এক্ষুনি আসছি। সে তাদের বাড়িতে চলে গেল। তিতলি তার পার্সটা দিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করল না। আশ্চর্য! সে গিয়ে ঢুকতেই হতবম্বা হয়ে গেল। সোফায় বাবা, তিতলি, দাদু সবাই কাঁদছে। সবাই তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। হাসার চেষ্টা করল। এক কথায় সবাই লজ্জায় পড়ে গেছে। সে তিতলির কোল থেকে পার্সটা নিয়ে বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে আসছেই তাওসিফ বলল, আমাকে বললেই তো হতো। আমি না গেলে দেখতেই পেতাম না, ওখানে সবাই এখনও কাঁদছে, আম্মুও। শাহিদা বেগম বউকে ঘরে তুললেন। শাইনা বাবুকে তাওসিফের কোলে দিয়ে এসে ঘরের কাজে লেগে পড়ল। দাদিমা ডাকলেন, শানু, এদিকে আয় তো একটু। শাইনা শাড়ি পাল্টে সালোয়ার পরে এলো। বলো। বলো। ভাবিকে মিষ্টিমুখ করা, ননদ ভাবি সম্পর্ক মিষ্টির মতো হোক। শাইনা অল্প করে করে মিষ্টি কেটে তাসনুভার দিকে বাড়িয়ে দিল।
তাসনুভাকে দোতলায় নিয়ে যাওয়া হয়েছে 10:30টার দিকে। আনিসের ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতরে থাকা মেয়েগুলো দরজা খুলে দিল। সম্ভবত সবাই শাইনার মামাতো খালাতো বোন। তারা ঘর সাজানোর কাজ পেয়েছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি করছো তোমরা? আপনার ঘর সাজাচ্ছি। সে ভেতরে পা রাখল। তোমরা আগেও এরকম সাজিয়েছ? না। তাহলে প্রথমবার তো দারুণ। থ্যাঙ্কস ভাবি, আপনি ফ্রেশ হয়ে নিন। আমরা বাইরে দরজা বন্ধ করে দিচ্ছি। আনিস ভাইয়ের কাছ থেকে টাকা হাঁটাবো। কত? দেখি না কত পারি। শাইনা এসে বলল, দরজা খোলো তো। সে একটা ব্যাগ নিয়ে এসেছে। তাসনুভার সাজগোজের জিনিসগুলো তার রুমে রাখা ছিল। সে ব্যাগটা নিয়ে রুমে ঢুকল। এক কোণায় রাখতে রাখতে বলল, এখানে রাখলাম। বলেই সে বেরিয়ে গেল। তাসনুভা ঘর জুড়ে খালি পায়ে হাঁটছে, দেখছে সব। আনিসুজ্জামানের ঘর ঠিক আনিসুজ্জামানের মতো। আনিস ঘর সাজানোর টাকা হিসেবে 3000 ছাড়ল। তারপর সবাই দরজা ছাড়ল। দাদিমা ভেতরে বসে আছেন। তাসনুভা বিছানার ওপর হাঁটু কুড়িয়ে বসে, তার ওপর থুতনি ঠেকিয়ে বসে দাদিমার কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। দাদিমা হাসছে, সেও হাসছে। আসসালামু আলাইকুম। আনিস সালাম নিল। ওয়ালাইকুম আসসালাম। দাদিমা বলল, হাতে ওটা কি? আনিস টেবিলের উপর রাখল। প্যাকেট। বউয়ের জন্য বিরিয়ানি আনছে, রসকস তো আছে দেখতেছি। আনিস কিছু বলল না। ফোনে শাওনকে বলল, তোদের নাচানাচি কবে থামছে? এত আওয়াজ করে গান বাজাচ্ছিস কেন? বিরহের গান দিচ্ছি, রিল্যাক্স। কান বরাবর মারব চড়, গান থামা। বড়রা সবাই বিয়ের জার্নি শেষ করে ঘুমাবে, বাবুদের ঘুম ভেঙে যাবে। তোদের লাফালাফি অন্য কোথাও গিয়ে কর। চুপ শালা, বেশি কথা বলিস। বিয়ে করে সরেস হয়ে গেছে। শাওন। শাওন ফোন কেটে দিয়ে তার পছন্দের গান দিয়েছে যাতে বিরক্ত না করে। গান বাজছে, বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। দাদিমা চলে গেছে তাসনুভার কানের কাছে ফিসফিস করে। তাসনুভার হাতে এখনও চুড়ি বাজছে। আনিস তার দিকে ফিরল। বিরিয়ানির প্যাকেটটা তার কাছে রেখে বলল, এটা খাও, তুমি অল্প করে ভাত খেয়েছ। তাসনুভা প্যাকেটটা খুলল। চামচ দিয়ে ধীরে ধীরে খেতে লাগলো বিফ বিরিয়ানি। খুব মজার। আনিস শেরবানি পাল্টে শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে শাওনকে ফোন করে আবারও গর্জালো, শাওন, এইসব বন্ধ করবি? আরে আমরা এখানে ক্রিকেট খেলছি, তোর সমস্যা কি? আনিস তাজদারকে ফোন করলো। বারান্দায় বেরিয়ে তাজদারকে বলল, তাজ, এদেরকে থামাতো। শারমি আর সাবরিনের শাশুড়িরা আছে বাড়িতে, তোদের বাড়িতেও মুরব্বী আছে, দেখছিস কত আওয়াজে গান বাজাচ্ছে, এদের ধরে চ্যাংদোলা দে। তাজদার বলল, আমিও ক্রিকেট খেলছি। বলেই সে ব্যাট উঁচু করে আনিসকে দেখালো। আনিস হতাশ কণ্ঠে বলল, বাচ্চার বাপও বাচ্চা হয়ে গেছে। কিন্তু আমি গান বাজানোর পক্ষে নেই, ওরা বাজাচ্ছে, নইলে নাকি খেলা জমছে না। আনিস ফোন কেটে দিল। গানের আওয়াজ একটু কমেছে। তাসনুভা বিরিয়ানি অর্ধেক তার জন্য রেখে দিয়েছে। আনিস তা দেখে বলল, আমি খাবো না, তোমার জন্য এনেছি। তাসনুভা চুড়ি খুলতে পারছে না। চারটা খুলে হাত প্রায় ব্যথা হয়ে গেল, ছিঁড়েও গেছে। আনিস তা দেখে বলল, চুড়ির সাইজ ছোট হয়েছে বলনি কেন? আমি বেশি বড় চুড়ি পরি না। আনিস উপায়ন্তর না দেখে একটা বোল করে পানি নিয়ে এলো। তাসনুভার সামনে বসে বাম হাতে সাবান মেখে দিয়ে ধীরে ধীরে চুড়ি খুলতে লাগলো। বেশ সময় লাগছে যদিও। তাসনুভা সেই ফাঁকে ডান হাত দিয়ে চামচে করে তার দিকে বিরিয়ানি বাড়িয়ে দিল। মজার খাবার না খেলে নষ্ট হয়ে যাবে, খেয়ে নিন। আনিস কিছুটা অপ্রস্তুত, বলল, পরে। তাসনুভা চামচটা তার মুখের সামনে রাখতেই খেতে বাধ্য হলো। আনিস তারপর ডান হাতের চুড়িগুলো খুলে দিতে লাগলো। ছেঁড়া জায়গায় সাবান লাগতেই ঝালাপোড়া করছে খুব। আনিস তার হাত পানিতে ভিজিয়ে ফেনিয়ে আলতোভাবে চুড়ি খুলতে খুলতে বলল, জ্বলছে? হালকা। বড় আম্মুকে ক্লাবে দেখলাম এক কোনায় বসেছিল, নিশ্চয়ই বড়সড় ঝামেলা হয়েছে। তাসনুভা চুপ করে রইল। আনিস বলল, তাজ শাইনাকে বাসায় রেখে যাবে বলছে, তার মানে আমি যা ভাবছি তাই? সে তাসনুভার দিকে চোখ তুলল। তাসনুভা এতক্ষণ পর চোখ নিচে নামিয়ে নিল। বাড়িতে ঝামেলা হলে বাসায় চলে যাওয়াটা ভালো অবশ্যই। আচ্ছা বেশ, আমি এসব বিষয় নিয়ে কথা তুলব না, কিন্তু আমি তোমাকে কিছু কথা বলে রাখতে চাই, যেগুলো খুব জরুরি। এখানে তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে এসে বলবে, অন্য কাউকে না। কোনো কিছু মন মতো না হলে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করবে না। যদি তোমার গন্তব্য হয় শান্তি, তাহলে ওই শান্তি অবধি পৌঁছানোর জন্য তুমি মাঝখানে সব অহেতুক অযাচিত সব তর্ক বিতর্ক কথাবার্তা এড়িয়ে চলবে। যেখানে কথা না বললে তোমার কোনো ক্ষতি হবে না, সেখানে কথা না বলার চেষ্টা করবে। সবাই একসাথে কথা বললে শুনবে কে? এই কথাটা মাথায় রাখলে দেখবে নিজেকে নিয়েও নিজের কোনো অভিযোগ থাকবে না। শুধু এটুকুই বলার ছিল, বাকি সব তুমি বুঝে নেবে, এমনকি আমাকেও। সে আবারও চোখ তুলল। তাসনুভা এবার চোখ সরিয়ে নিল না। আমার কথাগুলো কি বেশি কঠিন হয়ে গেল? তাসনুভা দুপাশে মাথা নাড়ল। ইন্টারেস্টিং। আনিস মুচকি হাসতে গিয়েও হাসল না। চুড়ি খোলার পর তাসনুভা একটু স্বস্তি পেল। নোলক সে আগেই খুলে রেখেছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। দোপাট্টার পিনগুলো সাবধানে খুলবেন। আনিস তার পেছনে গিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে দোপাট্টাটা খুলে নিল। তারপর মাথার টিকলি, গয়না আর চুলের খোপা।
তাকে এবার অন্যরকম লাগছে। সে দ্রুত আয়নার সামনে থেকে সরে গিয়ে মেকআপ রিমুভার আর ক্লিনজার নিয়ে মুখ ধুতে চলে গেল। আনিস তার জন্য একটা গাঢ় খয়েরি রঙের সিল্কি সফট ফেব্রিক্সের শাড়ি বের করে রাখল। তাসনুভা মুখ ধুয়ে বের হয়ে এলো প্রায় 20 মিনিট পর। শাড়িটা খুলে নতুন শাড়িটা পরে নিতে লাগলো। সে সমস্ত জড়তা আর সংকোচকে বিসর্জন দিয়েছে, কারণ সে জানে আনিসুজ্জামান আড়ালে দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে চেয়ে থাকার মানুষ নয়। হৃদয়ে প্রেমের আভাস পাওয়া মাত্রই সেই অনুভূতিকে তুচ্ছ না করে বড় করে দেখেছেন। গভীর প্রেমে হাবুডুবু না খেলেও নিজের ভেতরে জেগে ওঠা সেই ক্ষণিকের ভালো লাগাটুকুকেই তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। একে ঠিক প্রথাগত প্রেম বলা যায় না, বরং নিজের হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিটুকুর প্রতি একনিষ্ঠ সম্মান প্রদর্শন বলা যেতে পারে। ছেলেপেলেরা গান বাজাচ্ছে, ভালোবাসবো বাসবরে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। তাসনুভা সুন্দর করে গুছিয়ে শাড়ি পরতে জানে, তবে আজ কেন যেন গুছিয়ে পড়া হলো না। আনিস ভাই শুনুন, বলো, এদিকে আসুন। আনিস তার শাড়ি দোপাট্টাগুলো গুছিয়ে রেখে পেছনে গিয়ে দাঁড়ালো। বলো। তাসনুভা সামনে ফিরল, শাড়ির আঁচল কাঁধে তুলে হাত দিয়ে আঁচল নেড়ে বলল, ঠিকঠাক আছে? দাঁড়ান। সে টুপ করে আলো নিভিয়ে দিয়ে আচমকা আনিসের গলা জড়িয়ে ধরল। আনিস একটু ভ্যাবাচাকা গেছে, খানিকটা পিছিয়ে গেল। অজান্তেই একটা হাত তাসনুভাকে জড়িয়ে ধরল। তাসনুভা একদম শক্ত করে জড়িয়ে ধরেছে। আনিস নড়তে পর্যন্ত পারছে না। সে বিড়বিড় করে বলতে চাইল, আমি একটু। তার আগেই তাসনুভা বলল, চুলের কাঠিটা খুলে দিন। আনিস অন্ধকারে হাতরে চুলের কাঠিটা আলগা করে দিল। বাদামি চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠের ওপর। পরক্ষণেই তাসনুভা তার 2 পায়ের ওপর নিজের নরম শীতল পা দুটো তুলে দিল। এবার হাঁটুন। আনিস অবাক হয়ে বলল, এভাবে হাঁটা যায়? বহুদূর। আনিস ধীর লয়ে এক পা করে এগোতে লাগল। বিয়ের সময়কার তুলে রাখা সেই চুম্বনখানা তাসনুভা সুদে আসলে আদায় করে নিয়েছে ফুলের বিছানায় ধসে পড়ার পর। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে দুজনেই নামাজ আদায় করেছে। আজকেই যেহেতু ওয়ালিমা, সকাল থেকেই বাড়িতে কাজ শুরু হয়েছে। মেহমান অনেকেই বাড়িতে আছে। সকাল সকাল তাসনুভার নাকে নাক ফুল না দেখে শারমিলার শাশুড়ি বলে বসল, বিয়ের পর বউদের নাক খালি রাখতে নেই। তাসনুভার নাকে প্রচণ্ড ব্যথা, তাই সে কোনো কিছু পরল না। ব্যথা কমলে ডায়মন্ডের নোজপিনটা পরবে, গোল্ড পরতে তার ভালো লাগে না। মুরব্বি তার নাকে তারপরও নাক ফুল না দেখে বিরক্ত হয়ে ছেলের বউকে বললেন, তোমার ভাইয়ের বউ তো কথাটা কানেও নিল না বৌমা। শারমিলা বলল, সব মেয়ে আপনার ভূতের বউয়ের মতো না। শানুও দেখি নাক ফুল পরে না। শাশুড়ি মনে হয় এজন্যই কথা শুনিয়েছিল, বলে কয়ে একটা সাদা নাকফুল কোনো মতে পরিয়েছি। বাপরে বাপ, আজকালকার মেয়েরা এত তেদর। নাকফুল আর চুড়ি এখন অনেক মেয়েই পরে না মা, আমরাও পরতাম না, আপনাদের কথার ভয়ে পড়ি। শারমিলার সুযোগ বুঝে শাশুড়িকে কথা শুনিয়ে বেরিয়ে গেল। সারবিনা এসে তাসনুভার সুবিধা অসুবিধার কথা জেনে গেল। তাসনুভা জানালো কোনো অসুবিধা হচ্ছে না, তবে কফি হলে ভালো হতো। সে চা খায় না, এই বাড়ির কেউ কফিতে অভ্যস্ত না, সবাই চাখোর, সারাক্ষণ চায়ের কাপে টুংটাং লেগেই থাকে। সারবিনা বলল, আচ্ছা শাইনা ভালো কফি বানাতে পারে, ওকে বলি। তাসনুভা বলল, আমি কিচেনে যাই, আমি বানিয়ে নিতে পারবো, সব তো আছে তাই না? সারবিনা বলল, হ্যাঁ আছে, আপনি রান্নাঘরে যেতে পারবেন না, আম্মা বকাঝকা করবে, আপনি বসেন, আমি পাঠাচ্ছি। সারবিনা বেরিয়ে যাচ্ছিল। তাসনুভা বলল, আপনার দেবর কোথায়? সারবিনা বলল, আপনার ভাইয়ার সাথে বাজারে গিয়েছে। আচ্ছা, বাবুরা কোথায়? আফনান ওর নানুর কোলে। তাজনা বুড়ি এখনও ঘুম, ওনার ঘুম ভাঙতে দেরি আছে। আচ্ছা, ঘুম ভাঙলে এদিকে পাঠাবেন। আচ্ছা। সকালের নাশতাটা ননদ ভাবি সবাই একসাথে বসে করল। শারমিলা আর সাবরিন স্বাভাবিকভাবে কথাবার্তা বললেও শাইনা অতটা বলল না। সে বাসায় উঠা নিয়ে চিন্তিত আছে, কারণ দেশে আর মাত্র 3 দিন আছেন তাজদার সিদ্দিকী। এরই মধ্যে তার একটা ব্যবস্থা করে ফেলতে হবে। এই বাড়িতে সে থাকবে না, ওই বাড়িতে যাওয়ার প্রশ্নেই উঠছে না। একটা বছর কোনো মতে কষ্ট করতে হবে তাকে। শাইনার মামি আর খালাম্মারা নতুন বউয়ের সাথে এটা ওটা নিয়ে কথাবার্তা চলছে। তাসনুভা জবাব দিচ্ছে ঠান্ডা মাথায়। শাইনার ছোট মামি বললেন, মিশু তো আপনার পেজ থেকে 2-3 বার ড্রেস নিয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর ও আমাকে বলেছে, আম্মু আনিস ভাইয়ের বউয়ের পেজ থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম। মিশু শাইনার মামাতো বোন। তাসনুভা জেনে খুশি হলো, বলল, নেক্সট টাইম পরিচয় দিতে বলিয়েন। খালাম্মা বলল, বউ নিশ্চয় ডিসকাউন্ট দেবে, কেন নয়? তাদের খাওয়া দাওয়ার সময় হুট করে চৌঘাট মারিয়ে ভেতরে পা রাখল তাজদার। সবাই তাকে দেখা মাত্রই মাথার কাপড় তোলার জন্য অস্থির হয়ে উঠল। তাসনুভা সালাম দিল। তাজদার সালাম নিয়ে বলল, খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ। তাহলে বারান্দায় আসো, একটু কথা আছে। আপনাদের সকালের নাস্তা হয়েছে? শাইনা মামি জবাব দিল, জি হয়েছে বাবা,
আপনার হয়েছে? জি। শাইনাবাবু ঘুম থেকে উঠেছে, কাঁদছে। শাইনা খাওয়া রেখে উঠে চলে গেল। তাজদারের পিছু পিছু বেরিয়ে গেল তাসনুভা। শাইনা মেয়েকে নিয়ে চলে এলো। ঘুম ঘুম চোখে সবাইকে দেখছে সে এখন সলিড খাচ্ছে। শাইনা চেষ্টা করছে এক একদিন এক একটা খাবার দিতে, যাতে ও সব খাবারের টেস্টের সাথে পরিচিত হয়। ভাত দেয় না বলে মুরব্বীরা হাজারটা কথা বলে। আমাদের বাচ্চাদের ভাত খাইয়ে বড় করছি, এত কিছু দেওয়া লাগে নাই। নতুন নতুন মা হলে আজকালকার মেয়ে কত কিছু যে দেখায়। শাইনা অবশ্য এসব কানে নেয়নি। তার মা চাচিরাও এভাবে বড় করেছে সন্তানদের। তাদের জানাও ছিল না বাচ্চাদের ভারী খাবার নয়, পুষ্টিকর খাবার দিতে হয়। তাছাড়া তাদের তখন সামর্থ্যও ছিল না। শাইনা নিজেই মেয়ের খাবার দাবার তৈরি করে, কাউকে এইসব নিয়ে মাথা ঘামাতে হয় না। তার ছোটবেলাটা ভয়ঙ্কর ছিল। সে নিজেদের ছোটবেলার ছবি অ্যালবাম থেকে বের করে একবার ছিঁড়ে ফেলেছিল। এখন সে তার মেয়ের ব্যাপারে খুব সচেতন। সে যা পায়নি সব দেবে তার মেয়েকে, কোনোদিন এক ফোঁটাও অযত্ন হতে দেবে না। যে যাই বলুক না কেন, সে এইসব বিষয় নিয়ে খুব একটা ভাবে না। সাবরিন বলল, ওকে আমার কোলে দে, তুই আগে খেয়ে নে। শাইনা খালার কোলে দিয়ে ফেলল তাজনাকে। সে ঠোঁট টেনে টেনে কান্না শুরু করে দিয়েছে ততক্ষণে। সবাই বলছে একেবারে ঢঙি হয়েছে তাজদার সিদ্দিকির মেয়ে। সে যেন কথাগুলো বুঝতে পারছে, তাই এবার শব্দ করে কাঁদতে শুরু করলো। শাইনা হেসে বলল, ঘুম থেকে উঠলে এরকম করে। আপা, ছোট ভাইয়ার কোলে দে, একটু ঘুরিয়ে আনুক, আমি ওর খাবারটা রেডি করি। সে রান্নাঘরের দিকে চলে গেল। সাবরিন বঞ্জিকে নিয়ে চলে গেল। তাজনা তারপরেও কাঁদছে। সবাই বলাবলি করছে, বাসায় মেয়েকে নিয়ে একা থাকতে ওর কষ্ট হয়ে যাবে। তাজদারের কথা মনোযোগ দিয়ে শোনার পর তাসনুভা বলল, খালামণিদের বলো আম্মুকে নিয়ে যেতে। তাজদার মাথা নাড়ল, যাবে না, তুমি বলে দেখতে পারো। কাল আনিসকে দাওয়াত খাইয়ে আমাকে শাইনাকে নিয়ে বাসায় উঠতে হবে। এখন আম্মু ওয়ালিমায় না গেলে আনিস নিশ্চয়ই আমাদের বাড়িতেও যাবে না। ও তো বুঝে যাবে বাড়িতে কি চলছিল। ক্লাবে আম্মুকে দেখে ও আমাকে প্রশ্ন করেছিল, আমি কিছু বলতে পারিনি। বড় ভাইয়া কিছু বলেনি? আম্মু বড় ভাইয়ার কথা কবে শোনে? আব্বু, দাদু, কারোর কথা শোনার নয়। রান্নাঘরও বাকিরা সামলাচ্ছে, উনি ঘর থেকেই বেরোচ্ছে না ভালো করে। যদি আজকে ক্লাবে না যায়, আনিসকে আমি সবটা বলে দেব, বাকিটা তুমি ম্যানেজ করে নেবে। এখানে সব ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা দেখি কি হয়, তুমি টেনশন নিও না। শাইনার সাথে কথা হয়েছে? তাসনুফা মাথা নাড়ল, না। শাওনের কোলে কেঁদে যাচ্ছিল তাজনা। তাজদারকে দেখে শাওন এগিয়ে এলো। বাপরে, এটা কি জিনিস, কিছুতেই থামছে না। তাজদার কোলে নিতেই কান্না থেমে এলো। সে বাবার কাঁধে মাথা রেখে ফোপাতে লাগলো। তাজদার বলল, খাইনি বোধহয়। আনিস আর আশরাফ তখন বাড়িতে এলো। তাসনুভাগ ওদের দেখে ভেতরে চলে গেল। আশরাফ বলল, বাবা মেয়ে কি করছে? এ কি, মামার চোখ মুখ ফোলা কেন? ঘুম থেকে উঠেছে সবে তাই। আনিস বলল, চা কফি খাবি? ভেতরে চল। তাজদার বলল, আমি খাবো না, রান্নার কাজ কত দূর? আব্বারা ক্লাবে আছে, সব তো ঠিকঠাক বলছে। ওয়ালিমায় পড়ার জন্য তাসনুভা লেহেঙ্গা কিনেছিল, ল্যাভেন্ডার কালার। লেহেঙ্গাটির বিশেষত্ব হচ্ছে তার কারুকাজ, তাকে মানিয়েছেও বেশ। আনিস পরেছে কালো পাঞ্জাবি, পাঞ্জাবিটা তাসনুভার পছন্দের। রোশনারা ওয়ালিমায় এসেছেন। আসার পেছনে লম্বা একটা কাহিনী আছে। সকালে রায়হান স্পষ্ট করে বলে দিয়েছিল, যদি তিনি ওয়ালিমায় না গিয়ে তাদের সবাই প্রশ্নের মুখে মুখে ফেলতে চায়, তাহলে সে ওয়ালিমায় অ্যাটেন্ড করবে না। এমনকি তাজউদ্দিন সিদ্দিকী আর তার ভাই বোনেরাও কেউ যেতে পারবেন না। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। সবাই চেপে ধরে রওশনারাকে নিয়ে গেল। রায়হানের এই সিদ্ধান্তের বেশ প্রশংসা করল ঝিমলি। ছেলেটা কাজের হচ্ছে আজকাল। রওশনারা সহ বেইনরা সবার জন্য একটা টেবিলে বসেছিল। আনিস তার কলিগদের খাবার টেবিল থেকে ঘুরে এসে তাজদারকে বলল, বড় আম্মুরা টেবিলে বসেছে, একটু দেখে নে তো সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। তাজদার গেল। সবার পাতে মাছ মাংস তুলে দিয়ে আবার অন্য টেবিলে চলে গেল। রওশনারা এক কোনায় বসে চুপচাপ খাচ্ছেন। আনিস এলো কিছুক্ষণ পর। বড় আম্মু, রান্না ভালো হয়েছে? রওশনারা মাথা দোলালো, হয়েছে। তাসনুভা দূর থেকে মাকে দেখে যাচ্ছিল। শাহিদা বেগমের হিজাব সরে গিয়ে এলোমেলো হয়ে গেছে। তাসনুভা ছবি তোলার আগে ঠিকঠাক করে দিল। তারপর মা আর শাশুড়ির মাঝখানে বসে ছবি তুলল। খাওয়া দাওয়া শেষ করে দুই পরিবারের ফ্যামিলি ফটো তোলা হলো। আলাদা আলাদা করে আবার একসাথেও তোলা হলো। তৌসিফ সবশেষে শাওনকে বলল, এটাই শেষ বিয়ে যেটাতে আমরা সবাই আছি, তারপর তুই শালা একা একাই খাবি সব বিয়ে। শাওন তার পিঠ চাপড়ে বলল, লন্ডনে গিয়ে এই গরিবকে ভুলে যাস না। তৌসিফের মন খারাপ লাগছে। 1.5 মাস পর সে চলে যাবে। অনেক চড়ে বেড়ানো হয়েছে, এবার কেরিয়ারে ফোকাস করার পালা। ওয়ালিমার শেষের দিকে সবাই একজোট হয়েছিল, তখন রায়হান ভয় পাচ্ছিল কোনো তর্কাতর্কি না লেগে যায়। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। তাজউদ্দিন সিদ্দিকী শাইনাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য তাজদারের ওপর খেপেছে। আফসার সাহেব আর শাহিদা বেগমকে বলছেন তাদের জামাইকে যেন আটকায়। একটা ছোট বাচ্চা নিয়ে একা একা বাসায় থাকা অনেক কষ্টের। তাজদার বলল, কষ্টের হলে কষ্টের, কষ্ট ও করবে, তোমরা করবে না। ওর বাসায় যাওয়াটা কনফার্ম, সব ব্যবস্থা হয়ে গেছে, এখন আর বলে লাভ নেই। লাভ হতো যদি রওশনারা বলতো, কিন্তু তিনি খাওয়া দাওয়া আর ছবি তোলা শেষে চলে গিয়েছেন বোনদেরকে নিয়ে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এরা মা ছেলের মাঝখানে আমি শেষ, এদের কেউ আমার কথা কানে তোলে না। যাও, যার যেদিকে ইচ্ছে চলে যাও, বেঁচে থাকতে এই সবও আমাকে দেখতে হলো।
আশরাফ বলল, অন্তত সম্পর্ক ভালো থাকার জন্য আলাদা থাকতে হয় বড় আব্বু, সংসারে এইসব হয়। শাইনা এখন আলাদা থাকুক, আমার খালার মেয়েরা আছে, ওদের একজন থাকবে শাইনার সাথে। তাজউদ্দিন সিদ্দিকী আর কিছু বললেন না। তাজদারের ফুপুরা বলল, যেমন আমার ভাইয়ের বউ তেমন তার পুতের বউ, খাপে খাপ। তাসনুভা এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। শাহিদা বেগম গিয়ে বলল, তুমি চলো, এইসব শুনে আর লাভ নেই। আনিস, চলে আয়। আনিস সাবরিনা, শাইনা, শারমিলা আর সাবরিনকে গাড়িতে তুলে দিল। তারপর বাকিদেরও ডেকে ডেকে গাড়িতে তুলে দিল। তাজদার, রায়হান, আশরাফ, তৌসিফ এরা ছিল ক্লাবে। সবাই মিলে পারিবারিক বিষয়গুলো আলাপ আলোচনা করে যে যার বাড়ি ফিরে গেল। রায়হান তাজদারকে বলেছে যাওয়ার আগে নুভার সাথে শাইনার মিল করিয়ে দিতে। ওদের মধ্যে দূরত্ব আছে বেশ, ওদের সম্পর্ক স্বাভাবিক না। আনিস পাশেই দাঁড়িয়েছিল, সে কথাটা চুপচাপ শুনল। আনিসের জামাই আদরের দিন বাড়িতে সবাই সতর্ক ছিল যাতে কোনোরূপ ঝামেলা না হয়, তাই দিনটা ভালোভাবে কেটেছে। তাজদারের মামি, ফুপু আর খালারা ছিল, তারা বেশ ভালোভাবে জামাই আপ্যায়ন করেছে। ওই দিন রাতে শাইনা বাসায় চলে যাচ্ছিল। পাড়া প্রতিবেশীরা সবাই জড়ো হলো। শাইনা তার বাড়ি থেকে বেরোলো। তাজনা এই কোল ওই কোলে ঘুরে বেড়াচ্ছে। সে তৌসিফকে ডাকল। তৌসিফ তাজনাকে নিয়ে আসতেই শাইনা বলল, ভাইয়া, ওকে বাড়ির গেতরে নিয়ে যাবেন না। তৌসিফ মাথা নেড়ে বলল, ওকে। শাইনার কথাটার অর্থ হচ্ছে বড় আম্মুর কাছে যাতে বাবুকে নিয়ে যাওয়া না হয়। তাজদার দাঁড়িয়ে আছে রৌশনারার ঘরের সামনে। সে বাসা থেকে এয়ারপোর্টে চলে যাবে, বাড়িতে আর আসবে না। তাই দাদিমার কথায় শেষমেশ দরজার সামনে এসে দাঁড়ালো। রৌশনারা ভেতরে। রায়হান দরজা ধাক্কালো, তাজউদ্দিন সিদ্দিকী দরজা ধাক্কালো। শেষমেশ দাদিমাও এলেন। কড়া কয়েকটা কথা শোনাতেই তিনি ধীরে ধীরে দরজা খুললেন। তাজদার সাথে সাথে নিচু হয়ে কদমবুসি করল। রৌশনারা মাথার ওপর আলতোভাবে হাত রাখতেই তাজদার ওয়েস্টকোটের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এলো। শাইনা গাড়িতে উঠে বসেছে সবাই সালাম করে। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিলেন। কি বলবেন খুঁজে পেলেন না। তবে দাদিমা বললেন, তোমার শাশুড়ি দেখতে চাইলে নাতনিকে একবার দেখিও, সবাই অবুঝ হলে তো চলবে না। শাইনা মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে গাড়িতে বসে রইল। তাজদারও উঠে বসল। গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল উঠোনে। শেষমেশ গাড়ি ছেড়ে দিল। তাজদার জানালার কনুই রেখে, ঠোঁটের কাছে হাত রেখে গম্ভীর হয়ে জানালার বাইরে চোখ রেখে বসে আছে। শাইনাও জানালার বাইরে চেয়ে আছে, চোখ দুটো লালচে আর ফুলে গেছে কান্না রুখতে গিয়ে। শ্বশুরবাড়িতে তার ভালো বউ হয়ে থাকা হয়নি। গাড়িটা এগিয়ে যাচ্ছে নতুন বাসার দিকে। তাজদার তাজনাকে কোলে নিয়ে গুমোট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করল। একদিন ঠিক হয়ে যাবে সব, কিন্তু সে কথাটা শাইনাকে বলতে পারল না। রাতে শাওন, আশরাফ, তৌসিফ, তাসফিন, রায়হান, তিতলি সবাই বাসায় গেল। আনিস বাইকে করে গিয়েছে তাসনুভাকে নিয়ে। তাজদার সবাইকে যেতে বলেছে। রাতের ডিনার সেখানে হবে। যদিও আনিসের রাতে শ্বশুরবাড়িতে খাওয়ার কথা, কিন্তু তাজদারের কথায় সবাই বাসায় চলে গেল। বাসায় সব লণ্ডভণ্ড। তখন সবাই যাওয়ায় সুবিধে হলো। হাতে হাতে সব জিনিসপত্র ঠিকঠাক করে দিল। তিতলি বলল, আমি এখানে 2 দিন থাকব। তাসনুভা বলল, ভাইয়া চলে যাবে তখন, এখন চুপ করে বসে থাকো সোফায়। তিতলি বলল, তুমি আর আনিস ভাই হানিমুনে যাবে না? ননসেন্স। ননসেন্স কেন? বিয়ের পর সবাই তো হানিমুনে যায়, আমিও যাব। তিতলি, চুপ। আচ্ছা আনিস ভাই তোমাকে কি গিফট দিয়েছে? কিসের গিফট? বিয়ের রাতে গিফট দেয় না? ফুল, চেন, আংটি। এই তো আংটি, এগুলো তো বিয়ের দিনই দিয়েছে। হাতটা বাড়িয়ে দেখালো তাসনুভা। তিতলি বলল, তুমি কি দিয়েছ? পেন্ডিংয়ে আছে। ঘড়ি দেবে? না, ওটা খুব সিম্পল হয়ে যায়, গর্জিয়াস কিছু দেব। কি দেয়া যায় বলো তো তিতলি? তিতলি বলল, ফোন। ওনার ফোন আছে। তিতলি বলল, পারফিউম, ঘড়ি, শার্ট প্যান্ট ইত্যাদি ইত্যাদি। নো, এই সবে হবে না, অন্য কিছু। তিতলি বলল, তোমার মাথাটা দাও। তাসনুভা বলল, আনিসুজ্জামানের মাথা আছে, মগজও আছে, তুমি তোমার মাথাটা তোমার বরকে দিও। সবাই একসাথে হওয়ায় ভীষণ হাসি ঠাট্টা মজামস্তি হচ্ছিল। তাজদার বাইরে থেকে খাবার অর্ডার করেছে যদিও, তবু তৌসিফ আর শাওন মিলে ঝালমুড়ি মাখার প্ল্যান করল। কিন্তু তাসনুভা পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল, কারণ ভাইয়া আর শাওন ভাইয়ের হাতে মাখা ঝালমুড়ি সে খাবে না। রাক্ষসগুলো ঠিকই হাত ধুয়ে কিনে সন্দেহ, হাত ধুয়ে মাখলেও সে খাবে না, কাউকে খেতেও দেবে না। পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখ জ্বলতে লাগলো।
তৌসিফ আর শাওন মজা নিতে লাগলো। আনিস ভাই, তোমার বউ কাঁদছে। ওরা গুরুতর আলোচনা করছিল। এদের ঠাট্টা মশকরা তাদের বিরক্ত করায় রায়হান একটা ধমক দিল। সাথে সাথে সবাই ঠান্ডা। তাসনুভা হাসল। কেমন লাগলো? তৌসিফ বলল, তুই বহুত ডেঞ্জারাস মেয়ে। শাইনা এসে বাটিতে চানাচুর ঢালতে ঢাললে বাদাম বাছাই করে খেতে লাগলো। বাদাম তার খুব প্রিয়। তাসনুভার বাদাম অপছন্দ। সে অন্য প্যাকেটটা ছিঁড়ে বাটিতে ঢেলে সব বাদাম বাছাই করে একটা ছোট্ট বাটিতে তুলে রেখে গ্লাভস পরে ভালো করে ঝালমুড়িটা মাখল। শাইনা ছোট বাদামের বাটিটা নিয়ে হেঁটে হেঁটে বাদাম খাচ্ছে। তাজনা খাওয়ার জন্য হাত নাড়ছিল। শাইনা তার মাথায় চুমু খেয়ে বলল, আপনি খেতে পারবেন না মা। বড় বোলটা নিয়ে এসে তাসনুভা টি টেবিলের উপর রাখল। আশরাফ বলল, কিছুক্ষণ পরেই ভাত খাবে, এখন এইসব কেন? গল্প করতে করতে খান, কিন্তু এখন না ভাইয়া, সবাই আগে হ্যান্ড ওয়াশ করে নিন প্লিজ। সবাই তার জোড়াজোড়িতে উঠে গেল। আনিস উঠল না। তাসনুভা বলল, আপনি বসে আছেন কেন? আনিস ফোনে মগ্ন ছিল। তাসনুভা ডাকল, আনিসুজ্জামান। আনিস চোখ তুলে তাকালো। তাসনুভা হাত বাঁকিয়ে বলল, কোন দুনিয়ায় আছেন? কি? হাত ধুতে যান। আমি চামচ দিয়ে খাবো। চামচে জীবাণু লাগবে, তারপর চামচ দিয়ে খাবারে, তারপর পেটে, সো প্লিজ। আনিস উঠে গেল। সে হাত ধুতোই তাসনুভাকে একটু নাচানো, এই আর কি। সবাই বোল দিয়ে ঝালমুড়ি নিয়ে খেতে লাগলো। মজা হয়েছে খুব, তবে ঝালটা বেশি। তাজদার তাসনুভাকে বলল, এটা খাইয়ে সবার খিদে নষ্ট করে দিয়েছ। তাসনুভা বলল, ভাত তাহলে 12টার দিকে, এখন সবাই গল্প করুক। সে চলে যাচ্ছিল, তাজদার তাকে ডাকল, নুভা দাঁড়াও। তাসনুভা ঘাড় ফিরিয়ে তাকালো। শাইনা আর তাজদার চোখাচোখি হতেই শাইনা সোজা হয়ে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। তাজদার বলল, আমি কালই চলে যাব, সো তুমি মাঝে মধ্যে এখানে এসে শাইনা আর বাবুকে দেখে যাবে। তোমাদের মধ্যেকার ঝামেলা থাকলে মিটিয়ে ফেলবে। শাইনা, জি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে কি নিয়ে? সবাই চুপচাপ শুনছে। এবার আশরাফ বলল, তাও হয়ে থাকলে দুজনের বসে কথা বলে নেওয়া উচিত। কথাবার্তা বন্ধ থাকলে এগুলো সমস্যা বাড়ায়। রায়হান বলল, কাজটা নুভা করবে, ও বড়, ওর এগিয়ে আসা উচিত। মেয়েরা সব কথা ধরে বসে থাকে না। মেয়েরা বসে থাকে বলে বাড়ির মধ্যেকার পরিবেশ নষ্ট হয়। নুভা ভাইয়া কি বলেছি শুনেছ? তাসনুভা সাথে সাথে সাড়া দিল, জি শুনেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। শাইনা, জি ভাইয়া, আমি তো বলেছি আপুর সাথে আমার কোনো ঝামেলা নেই, আর এইসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমরা ঠিক করে নেব। তাও পুরনো রাগ ক্ষোভ সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে, এগুলো চেপে চুপে রাখার জিনিস না। তাজদার তাসনুভার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি গেলাম, ওর ফাইনাল পরীক্ষার পর নিয়ে যাব, ততদিন ও বাসায় থাকবে। সবাই তো আছে, তুমি আর তিতলিও আসা যাওয়া করবে। ওকে। ভাত খাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছে। তাসনুভা আনিসের বাইকের পেছনে বসতে বসতে বলল, বাড়ি ফিরব না এখন। নতুন বউ নিয়ে রাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। কে বলেছে? তোমার শাশুড়ি। মুরব্বী মানুষ, এইসব উনি বলবেনই। আপনি সোজা যান, আজ সারা রাত ঘুরব, আপনার কাল ছুটি আছে। সে বাইকে বসে আনিসের কাঁধে হাত রাখল পূর্ণ অধিকার নিয়ে। সালোয়ার কামিজ পরে এসেছে, এখন মনে হচ্ছে শাড়ি পরা উচিত ছিল। বাইকের গতি বাড়তেই তাসনুভা আচমকা শক্ত করে জড়িয়ে ধরল আনিসকে। বুকের ওপর বরফ শীতল দুটো হাতের স্পর্শ পেতেই আনিসের ভেতরে একটা অস্বস্তি খেলে গেল। বাইকের থ্রটেল কমিয়ে দিল সে। স্পর্শ আলগা হতেই তাসনুভাও হাত সরিয়ে নিল দ্রুত। খানিকটা সময় চুপ থেকে তাসনুভা হুট করেই প্রশ্ন করল, আনিস ভাই, আপনি কোন রংটা সবথেকে বেশি পছন্দ করেন? সাদা। গাধা? তাসনুভা ছতমত খেয়ে গেল। খানিকটা ভ্রু কুচকে বলল, মানে গাধাকে? তুমি? আমি কোন দিক দিয়ে তোমার আনিস ভাই? এইসব মানুষে শুনলে কি বলবে? তাসনুভা খিলখিল করে হেসে উঠল। তারপর আবার আনিসের পিঠে মুখ গুজে দিয়ে বলল, এই ডাকটা বেশ কিউট। আনিসের পিঠে একটা অদ্ভুত শিরশিরানি অনুভূত হচ্ছে। সে অপ্রস্তুত। মেয়েটা বিপজ্জনক। আকাশের বুক চিরে আজ বিশাল রূপালী থালার মতো চাঁদ উঠেছে। চারিদিকে চাদরের মতো বিছিয়ে আছে মায়াবী জ্যোৎস্না। রাশি রাশি আলোর ছটায় চারপাশ এমনভাবে ঝলমল করছে যে দেখে বোঝার উপায় নেই এখন গভীর রাত। এমন মোহময় একটা রাত কি চার দেয়ালের মাঝে বন্দি থেকে কাটানো যায়? তাসনুভা বাইক থেকে নেমে ধীর পায়ে হাঁটতে শুরু করল। আনিস বাইকটা রাস্তার ধারে স্ট্যান্ড করিয়ে তার পিছু নিল, কিন্তু আনিসের মনোযোগ তখনও ফোনের স্ক্রিনে। তাজদার মেসেজ দিচ্ছে আর সে তার রিপ্লাই দিতে ব্যস্ত। তাসনুভা একবার ঘাড় ফিরিয়ে তার এই নির্লিপ্ততা দেখে চরম বিরক্ত হলো। সে আচমকা থমকে দাঁড়িয়ে আনিসের হাত থেকে ছো মেরে ফোনটা কেড়ে নিল। তারপর আগের চেয়েও দ্রুতলয়ে হাঁটতে শুরু করলো। আনিস অবাক হলেও কোনো প্রতিবাদ করল না, নিঃশব্দে তার ছায়া অনুসরণ করতে লাগলো। আনিস নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করল, আমরা আর কত দূর পর্যন্ত হাঁটব? তাসনুভা না থামিয়েই জবাব দিল,
যতক্ষণ না আমার মন চায়। আনিস আবারও চুপ হয়ে গেল। তার এই নীরবতা তাসনুভাকে আরও খেপিয়ে তুলল। সে আচমকা দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল, আপনি এত কম কথা বলেন কেন? কই, আমি তো বেশ কথা বলি, সবাই তো তাই বলে। তাসনুভা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলল, তাহলে শুধু আমার বেলাতেই কি আপনার শব্দভাণ্ডার ফুরিয়ে যায়? আনিস কিছুটা থতমত খেল, ইতস্তত করে বলল, হয়তো তাই। আবার স্বীকারও করছেন? অস্বীকার করার মতো কিছু তো খুঁজে পাচ্ছি না। তাসনুভা আবারও হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, আপনি মেয়েদের দিকে খুব কম তাকান? আনিসের সোজাসাপটা উত্তর, না, বরং বেশিই তাকাই। এটাও নির্দ্বিধায় স্বীকার করছেন? আনিস এবার একটু হেসে সংশোধন করল, না, আসলে তেমন একটা তাকাই না। থাক, আর ভালো সাজতে হবে না। মিরারে আপনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি দেখেছি। আনিস এবার থামল, সরাসরি তাসনুভার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তো আমি তাকাবই। তাসনুভার কণ্ঠে এক চিলটে কৌতূহল। কেন তাকাবেন? আনিস কোনো কথা বলল না, তবে তার মৌন চাহনিতেই হাজারো না বলা উত্তর লুকিয়েছিল। তাসনুভা কাঙ্ক্ষিত জবাবটা পেয়ে অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করল। তার সেই মৌন সম্মতির পর তারা আবারও হাঁটতে লাগল। রাস্তার দুই পাশের গাছপালাগুলো চাঁদের আলোয় রূপালী অবয়ব ধারণ করেছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা বাতাসের সনসন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তাসনুভা ফোনের স্ক্রিনটা অফ করে নিজের মুঠোয় পুরে নিল। কিছুক্ষণ আগের বিরক্তিটা এখন আর নেই। সে আর চোখে একবার আনিসকে দেখল। আপনি পিছনে হাঁটছেন কেন? আনিস বলল, তুমি আগে হাঁটতে চাইছো তাই। তাসনুভা তার হাত ধরে পাশে টেনে এনে বলল, আপনি জানেন, মাঝে মাঝে কোনো কথা না বলেও শুধু পাশাপাশি হাঁটাতেই পৃথিবীর সবথেকে সুন্দর গল্পগুলো বলা হয়ে যায়। আনিস মাথা দুলিয়ে বলল, জানলাম। আপনাকে একটা কবিতা শোনাই? আনিস বলল, হাসবেন না কিন্তু। সে আগে থেকে সাবধান করে দিল। আনিস মাথা নেড়ে বলল, এত মহৎ আমি নই। তাসনুভা বুকে হাত ভাঁজ করে হাঁটতে হাঁটতে বলল, না থাক, বলবো না। আনিস জোর দিয়ে বলল, বলো। না না, আমি পারি না। তাসনুভা এবার আগে আগে হাঁটতে লাগলো। ফোনে মনোযোগ দিয়ে বলল, হোয়াটসঅ্যাপ চেক করুন। আনিস হোয়াটসঅ্যাপে ঢুকল। তাসনুভা একটা পংক্তি পাঠিয়েছে, শব্দরা আজ ছুটি নিয়েছে, মৌনতা পেয়েছে ঠাই, তোমার পাশেই হেঁটে চলাতেই জীবনের সবটুকু সুখ পাই। এটা জোরে জোরে পড়ে শোনান আনিসুজ্জামান। আনিস মাথা তুলে বলল, কোথায় পাও এসব? এইসব তো বাচ্চাদের মতো কথাবার্তা। তাসনুভা পিছু হাঁটতে হাঁটতে হেসে বলল, বলুন, কবিদের মতো করে বলুন। আনিস বলল, আমি আবৃত্তি পারি না, তোমার ভালো লাগবে না। তাসনুভা আরও একটি পংক্তি পাঠালো, হাজার বছর চলব সাথে, ফুরবে না এই পথ, হৃদয় গভীরে জমা থাকুক দুজনের সকল শপথ, গন্তব্যহীন এই মিছিলে আমি শুধু তোমারই হই, পৃথিবী হারাক নিজের পথে, আমি তোমাতেই রই। আনিস পড়তে পড়তে হাঁটতে লাগলো, মাথা তুলে বলল, এটা ঠিকঠাক। তাসনুভা হাসি মুখে বলল, আরও একটা দিয়েছি। আনিস হাঁটতে হাঁটতে সেটা উচ্চারণ করে পড়তে লাগলো, পৃথিবী যদি থমকে দাঁড়ায় ভিড়ের কোলাহলে, আমরা না হয় হারিয়ে যাব নীরবতারই ছলে। সে তাসনুভার দিকে তাকালো, ভ্রু তুলে বলল, এটা ভালো ছিল। আমার মতো? আনিস হেসে ফেলল। তাসনুভাও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আমার মতো দিগ্ভ্রান্ত নাবিকের কাম্পাস হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার আনিসুজ্জামান। আনিস মনোযোগ দিয়ে শুনল, তারপর কপাল কুঁচকে বলল, কিন্তু পথ হারানো নাবিককে পথ দেখানোতে কোনো বাহাদুরি নেই। বাহাদুরি তো তখন যখন নাবিকটি নাবিকের ওপর পূর্ণ ভরসা রাখে। আমার ওপর এই বিশ্বাসটুকু রাখার জন্য তোমাকেও ধন্যবাদ। তাসনুভা আচমকা ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল, এবার বাইক অবধি আমাকে কোলে করে নিয়ে যান, আমার পায়ে ব্যথা করছে। আনিস হকচকিয়ে গিয়ে বলল, তোমার এই পায়ে ব্যথা রজুরাতটা কিন্তু বড্ড সেকেলে জুনুনারা, সরাসরি বললেই পারতে কোল ওঠার ইচ্ছে হচ্ছে। তাসনুভা বলল, জি আনিসুজ্জামান সাহেব, আমার আপনার কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। আনিস তাকে শেষমেশ কোলে তুলেই নিল। তারপর মুখের দিকে তাকিয়ে বলল, বাইক অবধি তো নিয়ে যাব, কিন্তু পথে যদি ট্রাফিক পুলিশ ধরে জিজ্ঞেস করে এই বড় সড়ো বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তখন কিন্তু আমি নির্ঘাত বলবো উনি হাঁটতে ভুলে গেছেন, ওনার জন্য একটা ফিডার আর দোলনার ব্যবস্থা করুন। আপনি তো বড় অদ্ভুত মানুষ, দিগ্ভ্রান্ত নাবিককে পথ দেখানোর সময় খুব বড় বড় কথা, আর কোলে তুলে একটুখানি পথ চলতেই পুলিশের ভয়। আনিস একটু থমকে দাঁড়ালো। তাসনুভার চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল, যেটা তাসনুভাকে প্রতিবারই একটু থমকে দেয়। সে তাসনুভার ওজনটা আরেকটু ভালো করে সামলে নিয়ে জবাব দিল, সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা আমার হৃৎপিণ্ডের।
ওখানে যে ড্রাম বাজানোর মতো শব্দ করছে, কোনো ট্রাফিক পুলিশ যদি সেই শব্দ শুনে ফেলে তাহলে নির্ঘাত আমাকে পাবলিক ডিস্টারবেন্সের দায়ে অ্যারেস্ট করবে। দেখে নিও। আপনার হৃৎপিণ্ডের কি সমস্যা? আমি কোনোদিন কোনো মেয়ে কোলে নিয়েছি? আনিসের এই কথাটা শুনে তাসনুভা খিলখিল করে হেসে উঠল। আনিসের গম্ভীর মুখটার দিকে তাকিয়ে তার মনে হলো, এই মানুষটা এমন কেন? সে হাসতে হাসতে আরও একটু নিবিড় হয়ে আনিসের গলা জড়িয়ে ধরল। তারপর আচমকা তার লাল হয়ে যাওয়া শক্ত গালটাতে আলতো করে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, ব্যাস, কোল থেকে এবার নামিয়ে দিন মিস্টার আনিসুজ্জামান, আমার আজকের মিশন কমপ্লিট। আনিস একটু থমকে দাঁড়ালো। পায়ের নিচের রাস্তাটা স্থবির হয়ে গেল। সে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে পাল্টা প্রশ্ন করল, এত বড় চক্রান্ত? তাসনুভা মাটিতে পা রেখেই আনিসের দিকে তাকিয়ে বলল, চক্রান্ত নয় মিস্টার কাম্পাস, একে বলে লাভ স্ট্র্যাটেজি। আপনাকে একটু অপ্রতিভ হতে দেখাটাও তো আমার এই জঘন্য জীবনের অনন্য একটা পাওনা। বলেই সে আগে আগে হেঁটে বাইকের কাছে চলে যেতে লাগল। আনিস কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর তার পেছন পেছন হেঁটে যেতে লাগল। বাইকের স্ট্যান্ড তোলার শব্দটা নিঝুম রাতে বেশ জোরেই শোনা গেল। আনিস বাইকে উঠে স্টার্ট দিতেই তাসনুভা পেছনে এসে বসল। তবে এবার আর দূরত্ব বজায় রেখে বসল না। আনিসের পিঠে নিজের জিবুক ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। বাইক চলতে শুরু করলে বাতাসের ঝাপটা এসে তাসনুভার অবাধ্য চুলগুলোকে আনিসের মুখে উড়িয়ে দিতে লাগল। সে কাঁধে মুখ গুজে অস্ফুট স্বরে বলল, আপনার পারফিউমটা ভালো। আনিস বলল, আমার এবার মনে হচ্ছে নির্ঘাত তোমার গায়ে কিছু একটা ভর করেছে। তাসনুভা শার্ট খামচে ধরে তার পিঠ কামড় বসানোর চেষ্টা করতে করতে বলল, ওকে, লেট মি প্রুভ ইট।